একটা ভূখণ্ড যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপ, কান্না আর যুদ্ধের চিহ্ন। একটা জাতি যাদের জন্মভূমি পরিণত হয়েছে আজ কারাগারে। আর একটা রাষ্ট্র যার জন্মই হয়েছে অন্য এক জাতিকে মুছে দিয়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কারা এই কাজের পিছনে ছিল? কিভাবে একখণ্ড ভূমির উপরে গড়ে উঠল আরেকটি রাষ্ট্র, আর ধীরে ধীরে মুছে ফেলা হলো আসল রাষ্ট্রটির অস্তিত্ব? ইতিহাসের কোন বাঁকে ঘটেছিল এমন অন্যায় যা আজও থামেনি? চলুন আজকের এই ভিডিওতে সেই অজানা অধ্যায়টি সম্পর্কে আলোচনা করা যাক, যে অধ্যায়ের প্রতিটি পাতায় লেগে আছে কান্না, প্রতারণা আর রক্তের দাগ। এই সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে সেই প্রাচীন সময়ে, বহু শতাব্দী আগে, যখন পৃথিবীর মানচিত্র ছিল একেবারেই আলাদা। আপনারা এই ম্যাপে যে সাদা অংশটি দেখছেন এটি হলো ইসরায়েল, আর যে সবুজ অংশটি সেটি হলো ফিলিস্তিন, আর গোলাকার যে রাউন্ড অংশটি দেখা যাচ্ছে সেটি হলো জেরুজালেম, সেই পবিত্র শহর যেটিকে কেন্দ্র করে একসময় খ্রিস্টান, ইহুদি এবং মুসলমানদের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছিল। সেই সময় এই অঞ্চলটি ছিল অনেকটা বিশৃঙ্খল। তখন এই এলাকাটি পরিচিত ছিল কিংডম অফ ইসরায়েল নামে। এখানকার কিছু অংশে ইহুদিরা বসবাস করত, কিন্তু তারা ছিল সংখ্যায় খুবই অল্প। দেশটিতে আরব মুসলিমদের সংখ্যাই বেশি ছিল, এবং দেশটি প্রথম থেকেই ছিল একটি মুসলিম রাষ্ট্র। আর দেশটিতে ইহুদিরা ছিল একটি ছড়ানো ছিটানো সম্প্রদায়, যারা নিজেদের বিশ্বাস আর ঐতিহ্য নিয়ে জীবনযাপন করত। কিন্তু সময় বদলায়। এরপর এক ২০ বছরের বিশেষ দিনে হজরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন একটি ইহুদি পরিবারে, বনি ইসরায়েল জনগোষ্ঠীর অন্তর্গত হয়ে। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মহান পয়গম্বর। যদিও জন্মসূত্রে তিনি একটি ইহুদি পরিবারে জন্মেছিলেন, কিন্তু বড় হয়ে তিনি আল্লাহর নির্দেশে শুরু করেন ইসলামের দাওয়াত বা আহ্বান। তিনি কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, বরং তিনি বারবার বলেছিলেন যে তিনি একজন মানব, আল্লাহর প্রেরিত দূত মাত্র। তার এই সত্য প্রচারের কারণে বহু ইহুদি ও বিধর্মী মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং ইসলামের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের এই ধর্মপ্রচার ইহুদি নেতাদের মোটেই পছন্দ হয়নি। তারা ঈসা আলাইহিসসালামকে তাদের শত্রু মনে করতে শুরু করে। সেই সময় একটি নির্দিষ্ট তারিখে তারা ষড়যন্ত্র করে ঈসা আলাইহিসসালামকে কাঠের ক্রুশে পেরেক মেরে হত্যা করার চেষ্টা করে। তবে মহান আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ পাক হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। কিন্তু তখন একটি নতুন বিভ্রান্তি তৈরি হয়। হজরত ঈসা আলাইহিসসালামের শিষ্যদের একটি বড় অংশ এবং অন্যান্য কিছু মানুষ তার আসল পরিচয় বুঝতে না পেরে তাকে ঈশ্বরের সন্তান বা স্বয়ং ঈশ্বর বলে বিশ্বাস করতে শুরু করেন। তারা ঈসা আলাইহিসসালামকে যীশু খ্রিস্ট নামে ডাকে, এবং এই ভুল বিশ্বাস থেকেই জন্ম নেয় খ্রিস্টান ধর্ম। এই বিভ্রান্তি ধীরে ধীরে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ একটি নতুন ধর্মের অনুসারী হয়। খ্রিস্টানরা বিশ্বাস করতে শুরু করে যে হজরত ঈসা আলাইহিসসালামকে অর্থাৎ যীশু খ্রিস্টকে ইহুদিরা হত্যা করেছে। এই বিশ্বাস থেকেই খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের প্রতি প্রবল ঘৃণা জন্ম নেয়। তারা ইহুদিদেরকে তাদের চরম শত্রু হিসাবে বিবেচনা করতে শুরু করে। ফলে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে ইহুদিদের উপর অত্যাচার, নির্যাতন ও গণহত্যা শুরু হয়। ইহুদিরা তখন তাদের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তারা ফিলিস্তিনের পুরনো ভূমি ছেড়ে ইউরোপের জার্মানি সহ অন্যান্য দেশে গিয়ে বসবাস শুরু করে, এবং তখন তাদের মনে হয় যদি ইহুদিদের একটি আলাদা দেশ থাকতো তাহলে তারা সেখানে নিরাপদ থাকতো। ইউরোপে এসে ইহুদিরা ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে শুরু করে। বিশেষ করে জার্মানিতে তারা প্রচুর অর্থ সম্পদ অর্জন করে নিজেদের শক্তিশালী করে তোলে। কিন্তু এরপর আসে এক নতুন দুর্যোগ। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। একদিকে ছিল জার্মানি এবং তার মিত্র অটোমান সাম্রাজ্য, আর অন্যদিকে ছিল ব্রিটেন ও তার মিত্ররা। তবে ইহুদিরা জার্মানিতে বসবাস করলেও তারা ব্রিটেনের পক্ষে চলে যায়। ইহুদি নেতারা ব্রিটেনের সরকারের সাথে একটি গোপন চুক্তি করে, যেখানে তারা প্রতিশ্রুতি দেয় যে তারা ব্রিটেনকে অর্থ ও কূটনৈতিক সহায়তা প্রদান করবে, কিন্তু যুদ্ধে জয়ী হওয়ার পর তাদেরকে একটি আলাদা ইহুদি রাষ্ট্র গঠন করে দিতে হবে। এই চুক্তি সত্য অনুযায়ী ইহুদিরা জার্মানির ভিতরে থেকে জার্মানির তথ্য ব্রিটিশ সরকারকে দিতে থাকে, আর দেশের ভিতরের এই দুর্বলতার কারণে জার্মানি যুদ্ধে পরাজিত হয়। ইহুদিদের এই বিশ্বাসঘাতকতার কারণে জার্মানির ভিতরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যুদ্ধের পর জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের জনগণ ইহুদিদের বিশ্বাসঘাতক জাতি হিসাবে দেখে। তাদের বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করা বন্ধ করে দেয়। স্কুল কলেজে ইহুদি বাচ্চাদের সাথে আলাদা আচরণ করা শুরু হয়। ইহুদিদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। খ্রিস্টান জনগণের মধ্যে তাদের প্রতি ঘৃণা ও অবিশ্বাস এতটাই বেড়ে যায় যে বহু দেশের সরকার ইহুদিদের নাগরিকের মর্যাদা কেড়ে নেয়। তারা প্রতিনিয়ত অপমান ও অবহেলার শিকার হতে থাকে। এই অবস্থায় ইহুদিদের মনে আরও গভীরভাবে একটি আলাদা রাষ্ট্রের প্রয়োজনীয়তার চিন্তা জেগে ওঠে।
তবে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তাদের প্রতিশ্রুতি রাখতে এগিয়ে আসে। অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনের নিয়ন্ত্রণ আসে ব্রিটেনের হাতে। ব্রিটেন তখন সিদ্ধান্ত নেয় যে ইহুদিদের ফিলিস্তিনে বসতি স্থাপনের অনুমতি দেবে। তখন থেকেই ব্রিটেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনে বসাতে শুরু করে। আরব দেশগুলো এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। তারা আশঙ্কা করে যে ইহুদিদের বসতি স্থাপন ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করবে, কিন্তু ব্রিটেন তা আমলে নেয় না। তারা বলে ইহুদিদের বসতি স্থাপন করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। এই অজুহাতে ব্রিটেন ইহুদিদের ফিলিস্তিনে আনতে থাকে। দিন যেতে থাকে এবং 1948 সালের মধ্যে লক্ষ লক্ষ ইহুদিকে ফিলিস্তিনে বসতি স্থাপন করানো হয়। এরপর আসে সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। Everywhere first, they regard themselves and their jobs as something special. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানিতে থাকা সকল ইহুদিদেরকে ঘেঁটোতে বন্দি করে, অর্থাৎ এখন যেমন গাজার পরিস্থিতি। ঘেঁটো মূলত একটি নির্দিষ্ট এলাকায় একটি সম্প্রদায়ের মানুষকে আটকে রাখা। তাদের কোনো স্বাধীনতা থাকে না। যেসব ইহুদিদেরকে ঘেঁটোতে বন্দি করা হয়েছিল তাদের খাবার, চলাফেরা, এমনকি যোগাযোগ জার্মান সরকারের অধীনে পরিচালিত হতো। অর্থাৎ একটা চারপাশ ঘেরা এলাকার ভিতরে ইহুদিদের আটকে রাখা হয়। কারণ হিটলার নিজেই প্রথম বিশ্বযুদ্ধে একজন সৈন্য ছিলেন, তাই তিনি সেই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন যে ইহুদিরা গাদ্দারি করে। সেই অভিজ্ঞতার উপরেই ভর করে তিনি মনে করতেন ইহুদিরা যদি স্বাধীনভাবে দেশের ভিতরে থাকে তাহলে তারা আবার গাদ্দারি করবে। তাই হিটলারের নজরে ইহুদিরা ছিল এক গাদ্দার জাতি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার একটি ভয়ঙ্কর অধ্যায় শুরু করেন, যাকে বলা হয় হলোকাস্ট। হিটলার এই সময় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেন। এই গণহত্যা থেকে বাঁচার জন্য ইহুদিদের সামনে আর কোনো বিকল্প ছিল না। তাই যখন ব্রিটেন তাদেরকে ফিলিস্তিনে বসার সুযোগ দেয় তখন তারা সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফিলিস্তিনে যে সমস্ত ইহুদিদের ব্রিটেন বসতি স্থাপন করিয়েছিল তারা ব্রিটেনের পক্ষে যুদ্ধ লড়ে, ব্রিটেনকে আর্থিক সহায়তা দেয়। এই যুদ্ধ লড়ার মাধ্যমে তারা দুই দিক থেকে লাভবান হচ্ছিল। প্রথমত তারা অস্ত্র চালাতে পারদর্শী হচ্ছিল, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল। আর দ্বিতীয়, তারা তাদের শত্রু হিটলারের বিরুদ্ধে লড়ার সুযোগ পাচ্ছিল। যুদ্ধ চলতে থাকে আর যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হয়। তখন বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ গঠন করা হয়। কিন্তু জাতিসংঘ তখন পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছিল সেই সব দেশ দ্বারা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছিল, অর্থাৎ ব্রিটেন, আমেরিকা প্রমুখ। তারা তাদের স্বার্থ রক্ষার জন্য জাতিসংঘকে ব্যবহার করতে শুরু করে। আর এভাবেই ইহুদিদের ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্নে নতুন মোড় আসে। কারণ ইহুদিরা যুদ্ধের সময় ব্রিটেনের হয়ে লড়েছিল এবং এর পুরস্কার হিসাবে একটি স্বাধীন দেশ দাবি করেছিল। এই দাবির প্রেক্ষিতে ব্রিটেন জাতিসংঘে একটি প্রস্তাব দেয়। তারা বলে ফিলিস্তিনে এখন ইহুদি ও মুসলিম উভয় রয়েছে, তাই এই সমস্যার একটি স্থায়ী সমাধান দরকার। আর এর সমাধান এখন জাতিসংঘকেই করা উচিত। এই প্রস্তাবের পর জাতিসংঘ 11টি দেশের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে এবং তারা সরাসরি ফিলিস্তিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি প্রস্তাবনা তৈরি করে। তারা দেখে ইহুদিদের কাছে দেশের মোট ভূমির 6% ছিল, আর বাকি পুরো দেশটি ছিল আরব মুসলিমদের দখলে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ একটি বিভাজন প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা হবে। এক ভাগ থাকবে ইহুদিদের জন্য এবং অন্য ভাগটি মুসলিমদের জন্য, এবং জেরুজালেম থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে, কারণ এটি মুসলিম, খ্রিস্টান, ইহুদি এই 3 ধর্মের কাছেই পবিত্র স্থান। এই প্রস্তাব জাতিসংঘে তোলা হয় এবং এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। বেশিরভাগ পশ্চিমা দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় আর সব মুসলিম দেশ এর বিরোধিতা করে। ভারত ছিল একমাত্র অমুসলিম দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, কারণ ভারতের মতে 6% ভূমি যাদের দখলে তাদেরকে 50% ভূমি দিয়ে একটি আলাদা রাষ্ট্র তৈরি করা অবিচার। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করার ম্যাপ প্রকাশ করে। সেই সময় ইহুদিদের কাছে ফিলিস্তিনের মাত্র 6% ভূমি ছিল, কিন্তু ফিলিস্তিনের অর্ধেক ভূমি ইহুদিদেরকে দিয়ে দেওয়া হয়। এমনকি যেসব এলাকায় কোনো ইহুদি ছিল না সেসব উন্নত ও সমৃদ্ধ অঞ্চলও ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়। এতে করে আরব দেশগুলো তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। বিশ্লেষকরা অনেকে মন্তব্য করেন জাতিসংঘ ইচ্ছাকৃতভাবে উন্নত ও সমৃদ্ধ এলাকা বেছে বেছে ইসরায়েলকে দিয়েছে। এরপর 1948 সালে ব্রিটিশরা ইসরায়েল রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিন ছেড়ে চলে যায়। The cannon of war is stilled by the days of truce, but Arab invaded Israel is not quiet. এবং তাদের চলে যাওয়ার পরদিনই আরব দেশগুলো একত্রিত হয়ে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মিশর, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, লেবানন, ইরাক এই 7টি দেশ ইসরায়েলকে ধ্বংস করার উদ্দেশ্যে একযোগে আক্রমণ চালায়। সবাই ভেবেছিল সদ্য গঠিত ইহুদি রাষ্ট্র যুদ্ধে হেরে যাবে, কিন্তু পশ্চিমাদের সামরিক সহায়তা আর গোয়েন্দা সহায়তার কারণে ইসরায়েল এই যুদ্ধে জিতে যায়। শুধু তাই নয়, জাতিসংঘ যে সীমানা নির্ধারণ করে দিয়েছিল তার থেকে অনেক বেশি ভূমি দখল করে নেয় ইসরায়েল। অর্থাৎ যুদ্ধের আগে ইসরায়েল যতটুকু ছিল যুদ্ধের পরে প্রায় তার দ্বিগুণ হয়ে যায়।
এরপর আসে সুয়েজ সংকট। A treaty signed in 1888 guaranteed the Suez Canal as an international waterway for all time. সুয়েজ খাল, যেটি ইউরোপ ও এশিয়ার মধ্যে সমুদ্রপথ হিসাবে ব্যবহৃত হয়, এটি মিশরের ভূখণ্ডের উপরে অবস্থিত। খালটি ফ্রান্স ও মিশরের যৌথ অর্থায়নে তৈরি হলেও পরবর্তীতে মিশর তাদের শেয়ার ব্রিটেনের কাছে বিক্রি করে দেয়। কিন্তু 1956 সালে মিশরের নেতা গামাল আবদেল নাসের একটি ঘোষণা দেন, এই খাল সম্পূর্ণভাবে মিশরের নিয়ন্ত্রণে থাকবে, কারণ এটা মিশরের ভূখণ্ডের উপরে এবং ইসরায়েলের কোনো জাহাজ এই খাল দিয়ে চলাচল করতে পারবে না। President Abdel Nasser announced its seizure by Egypt. Thrust, Israeli troops struck down the Sinai Peninsula to within a few miles of the canal itself. এই ঘোষণার ফলে ইসরায়েলের সামনে একটি বিশাল সমস্যা সৃষ্টি হয়, কারণ সুয়েজ খাল ব্যবহার করতে না পারলে তাদের আন্তর্জাতিক বাণিজ্য এক প্রকার ধ্বংস হয়ে যেত। তাই ইসরায়েল ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে হাত মিলিয়ে মিশরের উপর আক্রমণ করে দেয় এবং ইসরায়েলের বর্ডার সীমানা থেকে শুরু করে সুয়েজ খাল পর্যন্ত এলাকা দখল করে নেয়। The Suez Canal, lifeline of Europe, in a dramatic sequence of events, became a cause of war. যুদ্ধ থামার পর জাতিসংঘ হস্তক্ষেপ করে এবং 1957 সালে চুক্তির মাধ্যমে ইসরায়েল মিশরের সম্পূর্ণ ভূমি ছেড়ে দেয়। সত্য ছিল ইসরায়েলকে আর কখনোই সুয়েজ খাল ব্যবহারে আটকানো হবে না। চুক্তি হলেও ক্ষোভ থেকে যায়। 1964 সালে সকল আরব দেশ মিলে মিশরে একত্রিত হয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলও গঠন করে। এর লক্ষ্য ছিল ইসরায়েলের কাছ থেকে নিজেদের ভূমি পুনরুদ্ধার করা। এই সংগঠন খুব দ্রুত আরবদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে মিশর যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির কারণে ইসরায়েলের থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। 1967 সালে মিশরের নেতা নাসের একটি সাহসী পদক্ষেপ নেন। তিনি ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ থিরান স্ট্রেইট বন্ধ করে দেন। তিনি জানতেন এতে ইসরায়েল ক্ষিপ্ত হয়ে আক্রমণ করবে, তাই তিনি অন্যান্য আরব দেশের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের আক্রমণ করার আগেই নিজেরাই ইসরায়েলে আক্রমণ করে দেয়। এই যুদ্ধ চলে 6 দিন ধরে। আর এই 6 দিনের মধ্যেই ইসরায়েল পুনরায় পশ্চিমাদের সহায়তায় মিশর, সিরিয়া, জর্ডান সব দেশকে পরাজিত করে। এই 6 দিনের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের গাজা, ওয়েস্ট ব্যাংক এবং মিশরের সেই ভূমি আবার দখল করে নেয়, যেই ভূমি তারা সুয়েজ খাল সংকটের যুদ্ধের সময় দখল করেছিল। যুদ্ধ থামার পর জাতিসংঘ পুনরায় হস্তক্ষেপ করে এবং মিশরের দখল করা ভূমি ইসরায়েল ফেরত দেয়, কিন্তু গাজা ও ওয়েস্ট ব্যাংক ইসরায়েলের দখলেই থেকে যায়। আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। মিশরে যে পিএলও সংগঠন প্রতিষ্ঠিত করা হয়েছিল 1969 সালে, তার চেয়ারম্যান হন ইয়াসিন আরাফাত। আরাফাত চেয়ারম্যান হওয়ার পরেই এই যুদ্ধ শুধু আরব আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সরাসরি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে রূপ নেয়। এই সময় আরাফাতের নেতৃত্বে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতিগুলোর উপর একের পর এক আক্রমণ চালানো হয়। কিন্তু এই রকম হামলায় ইসরায়েলকে দমানো সম্ভব না, এটা পিএলও খুব ভালো করেই বুঝে ফেলেছিল। তাই তারা একটি নতুন কৌশল নেয়, যেটি ছিল ভয়ঙ্কর এবং নজিরবিহীন। এই কৌশল ছিল বিমান হাইজ্যাক। 1968 সাল থেকে শুরু করে 1977 সালের মধ্যে পিএলওর সদস্যরা ইসরায়েলি যাত্রীবাহী 29টি বিমান হাইজ্যাক করে এবং সেগুলো দিয়ে ইসরায়েলে আক্রমণ করে। এর ফলে শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বের দৃষ্টি পিএলওর দিকে চলে আসে। While the guerrillas destroyed the planes. Release of captured commandos saved the hijack victims. 1972 সালের জার্মান অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলিটদের কম্পার্টমেন্টে পিএলওর সহযোদ্ধারা হামলা চালায়, যা সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়। The German negotiators' case is that from the start of the siege of the Israeli flats on Tuesday morning, they were faced with an impossible situation. এদিকে ইসরায়েল একের পর এক বিপদে পড়তে থাকে আর পিএলও আরব দুনিয়ায় জনপ্রিয়তা পেতে থাকে। এমনকি এই জনপ্রিয়তার ফলে জাতিসংঘ পর্যন্ত পিএলওর চেয়ারম্যান ইয়াসিন আরাফাতকে সভায় ডাকতে বাধ্য হয়। আর এই জায়গা থেকেই ইসরায়েল বুঝে যায় যে এই সংগঠন ভবিষ্যতে তাদের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। পিএলওর বেশিরভাগ যোদ্ধা তখন লেবাননে থাকতো, কারণ গাজা আর ওয়েস্ট ব্যাংক তখন ছিল ইসরায়েলের দখলে। তাই ইসরায়েল এক মুহূর্ত দেরি না করে লেবাননের উপর আক্রমণ করে বসে। লেবাননে শুরু হয় ভয়াবহ যুদ্ধ, যেখানে মারা যায় প্রায় 18,000 মানুষ। এই যুদ্ধে পিএলও দুর্বল হয়ে পড়ে এবং তারা বুঝে ফেলে যে ইহুদিদের পুরোপুরি উৎখাত করে ফিলিস্তিন পুনর্দখল করা অসম্ভব। তাই তারা জাতিসংঘের পূর্বের ম্যাপ মেনে ফিলিস্তিন ইসরায়েল ভাগ করার প্রস্তাব দেয় এবং নিজেদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি তোলে। কিন্তু ইসরায়েল এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তখন আন্তর্জাতিকভাবে একটি আলোচনার ভিত্তিতে শান্তি চুক্তির পথ খোঁজা শুরু হয়। শেষ পর্যন্ত 1993 সালের 13 ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বলা হয় গাজা ও ওয়েস্ট ব্যাংক ফিলিস্তিনিদের দেওয়া হবে এবং ইয়াসিন আরাফাত হবেন নতুন প্রেসিডেন্ট। অনেকেই তখন আশাবাদী হয়েছিল যে অবশেষে হয়তো শান্তি ফিরে আসবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
এই চুক্তির পরেও ইসরায়েলের দখলদারি নীতিতে কোনো পরিবর্তন আসেনি, বরং ইসরায়েল আরও আগ্রাসীভাবে বসতি স্থাপন শুরু করে। চুক্তির পরও তারা ক্রমাগত গাজা ও ওয়েস্ট ব্যাংকে সারা বিশ্ব থেকে ইহুদি এনে অবৈধ বসতি স্থাপন করাতে থাকে। যেখানে 20 লক্ষ ফিলিস্তিনি কোনো রকমে বসবাস করছিল, সেই জায়গাতেই নতুন করে ইহুদি বসতি গড়ে তোলা শুরু হয়। এর ফলে ফিলিস্তিনিদের ইসরায়েলের উপর থেকে একেবারেই সম্পূর্ণ ভরসা উঠে যায়। তারা তখন পিওলোকে বিশ্বাসঘাতক ভাবতে শুরু করে। তাদের বক্তব্য ছিল, যারা শুরু থেকেই আমাদের দখল করে এসেছে, যারা গাদ্দার জাতি নামে পরিচিত, তাদের সঙ্গে কিভাবে শান্তি চুক্তি করা যায়। এই অসন্তোষ থেকেই জন্ম নেয় নতুন এক সংগঠন, হামাস। 1987 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে। তারা প্রায় প্রতিদিনই ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা চালাতে থাকে। তখনকার সময় ফিলিস্তিনিরা কারোর সাথেই চুক্তির পক্ষে ছিল না, তাই যারা চুক্তির পক্ষে থাকতো তারা তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিত। আর হামাস যেহেতু অস্ত্র দিয়ে জবাব দিচ্ছিল, তাই তারা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, আর পিএলও দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। হামাস তখন আরব দেশগুলোর সহানুভূতি এবং সমর্থন পেতে শুরু করে। নানা দেশ থেকে অর্থ ও অস্ত্র সাহায্য আসতে থাকে, আর হামাস হয়ে ওঠে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ সংগঠন। ইসরায়েল তখন ওয়েস্ট ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও গাজার নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়, আর একসময় হামাস গাজা থেকে সব অবৈধ বসতি গুড়িয়ে দেয়। কিন্তু ইসরায়েলের মূল ভয় ছিল, হামাস যদি এভাবেই শক্তিশালী হয়ে ওঠে তাহলে একদিন তারা তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েলের এই লাগাতার দখলদারি নীতি, প্রতিদিনের অত্যাচার, গাজা ও ওয়েস্ট ব্যাংকের মানবীদের জীবনযাপন নিয়ন্ত্রণ করা, এসব যেন ফিলিস্তিনিদের জন্য এক এক করে বিষবৃক্ষ হয়ে দাঁড়ায়। ফিলিস্তিনিরা আর নিজের দেশেও স্বাধীন ছিল না। কি খাবে, কি পরবে, কি বলবে, সব কিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করত। আর মাত্র 360 বর্গ কিলোমিটার এলাকায়, যেখানে 20 লক্ষ ফিলিস্তিনি খুব কষ্ট করে বসবাস করত, ইসরায়েল প্রতিনিয়ত কাঁটাতারের বেড়ায় এগিয়ে নিয়ে সেই এলাকা আরও ছোট করে দিতে থাকে। আর এরই প্রতিক্রিয়ায় 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের উপর 5000-এরও বেশি রকেট এক নাগাড়ে বর্ষণ করে। Around 6:30 in the morning local time, Hamas started by firing more than 2,000 rockets on Israeli cities. সেই হামলার পরই শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধ, যা এখনও চলছে। হামাসের দাবি, আমাদের ভূমি ফিরিয়ে দিতে হবে এবং জেরুজালেমের উপর আমাদের অধিকার থাকবে। কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়, কিভাবে শান্তি ফিরবে, তা ভবিষ্যতই বলে দেবে। ধন্যবাদ।